সংস্কার শেষে ৩ মাসের মধ্যেই নির্বাচনের উদ্যোগ নেবে নতুন কমিশন, প্রত্যাশা বিএনপির। নির্বাচন ইস্যুতে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান মান্নার। বেশ কয়েকটি থানায় এখনো শুনশান নীরবতা। বেশিরভাগ অস্ত্র লুট হওয়ায় রয়েছে লজিস্টিক সংকট। পুলিশকে জনবান্ধব হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভয়াবহ বন্যার ৩ মাস পার হলেও ফেনীতে এখনো শুরু হয়নি পুনর্বাসন কাজ। মানবেতর জীবনযাপন নিঃস্ব পরিবারগুলোর চলছে পাইলট প্রকল্প। নির্মাণের ৬ মাসেও চালু হয়নি নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ভবন। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ। ইমরানের ডাকা বিক্ষোভে জনস্রোতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ। নেতৃত্বে স্ত্রী বুশরা। ইসলামাবাদে বন্ধ স্কুল কলেজ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শিকা আজিজ। নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার করে নতুন নির্বাচন কমিশন ৩ মাসের মধ্যেই অবাধ সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। আর ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করে ১ বছরের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে মনে করেন যুগপথ আন্দোলনের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সাইফুল রিপনের প্রতিবেদন। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন গঠনের পাশাপাশি গেল ২১ নভেম্বর সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রোববার শপথ নেন সিইসি সহ ৪ কমিশনার। সুষ্ঠু ও টেকসই নির্বাচন ব্যবস্থা গড়তে নানা পদক্ষেপ নিলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে তা এখনো স্পষ্ট করেনি সরকার। দিনক্ষণ নির্দিষ্ট না হলেও জনগণের আস্থা অর্জনে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বেশিরভাগ পালিয়ে গেলেও আসন্ন নির্বাচনকে সহজভাবে নিচ্ছে না দলটি। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দাওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি অবাধ ও সুষ্ঠু ভোটের ব্যবস্থা নিতে নতুন নির্বাচন কমিশনের খুব বেশি সময় লাগার কথা নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ৩ মাসের মধ্যে ভোটার তালিকাটা তারা খুব স্বল্প সময়ের মধ্যে রিভিউ করে তারা আপ টু ডেট করেছে এবং নির্বাচনী আইনগুলো তারা সঠিকভাবে নির্ধারণ করেছে এবং যেখানে যেখানে প্রয়োজন জনপ্রশাসনের মধ্যে সেখানে পরিবর্তনগুলো এর ৩ মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে গেছে। সে একই কাজটা তাদের এখন করতে হবে। আর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মতে নির্বাচনের তারিখ স্পষ্ট না করলেও সর্বোচ্চ ১ বছরের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এ পর্যন্ত এই সরকার আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে বসেনি। ইনফর্মাল তো অনেক কিছু হতে পারে, কোনো রকম অ্যাটিটিউড নেই তাদের মধ্যে। সরি টু সে দ্যাট, কিন্তু এটা ঠিক যে তারা মেবি ডক্টর ইউনূস সহ এই পলিটিক্স ডিসকাস করতে কমফোর্টেবল না। সংস্কার বলতে যা বোঝায়, যেটা হওয়া উচিত, পুলিশ নির্বাচনের উপযোগী জনবান্ধব একটা পুলিশ বাহিনী, সেম ওয়ে জনপ্রশাসন এবং কার্যকর একটা নির্বাচন কমিশন, এগুলো করতে সব মিলিয়ে খুব বেশি হলে বছর খানেক লাগতে পারে, খুব বেশি হলে আমি বলছি। তার মানে আগামী বছরের মধ্যে নির্বাচনটা করা সম্ভব। দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে নিয়ন্ত্রণের ব্যর্থতা বিপদ ডেকে আনতে পারে বলেও শঙ্কা মাহমুদুর রহমান মান্নার। প্রশাসনের মধ্যেও তারা কোনো হাতই খেলতে পারছেন না, বরঞ্চ প্রশাসন তাদের নিয়ন্ত্রণের বাইরে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ। তা থেকে আমি ওইটা মনে করছি না যে তারা একটা ইল মোটিভ বা প্রিসেট মোটিভ নিয়ে তারা কাজ করছেন, কিন্তু তারা কাজগুলো করতে পারছেন না। এইটা একটা বিপদ ডেকে আনতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনের পর পুড়ে যাওয়া থানাগুলো চকচকে করা হলেও এখনো শুনশান নীরবতা বেশ কয়েকটি থানায়। বেশিরভাগ অস্ত্র লুট হয়ে যাওয়ায় একদিকে যেমন রয়েছে লজিস্টিক সংকট, অন্যদিকে জনবল সংকটও রয়েছে কোনো কোনো থানায়, যদিও ডিএমপির দাবি স্বয়ং সম্পূর্ণ রয়েছে থানাগুলো। বিশ্লেষকদের পরামর্শ, অতীতের ঘটনাকে ধারণ করে পুলিশকে গড়ে তুলতে হবে জনবান্ধব। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে।
কদিন আগেই যে যাত্রাবাড়ি থানা ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েছে, সেই থানাকে এখন করা হয়েছে ঝকঝকে চকচকে। কিন্তু এতদিন ধরে এই থানার কার্যক্রম ছিল ডেমরা থানা থেকে। চলুন দেখে আসা যাক বাকি থানাগুলোর কি অবস্থা। এই চিত্র রাজধানীর ডেমরা থানার। শুনশান এমন নীরবতাই বলে দিচ্ছে থানার কার্যক্রম কতটুকু সচল। বেশিরভাগ থানাগুলোরই একই অবস্থা। রাজধানীর যে পল্টন থানা সব সময় থাকে সরগরম, সেটিতেও নেই তেমন সাধারণ মানুষের পদচারণা। গুটি কয়েক কর্মকর্তা দিয়েই চলছে থানার কার্যক্রম। অবশ্য একেবারে নীরব না থাকলেও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বেশ কিছু থানার সক্রিয়তা। 5 আগস্টের পর থানা পুড়িয়ে ফেলায় একদিকে যেমন সরঞ্জাম নষ্ট হয়েছে, অন্যদিকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। এতে অনেকটাই লজিস্টিক সংকটে পড়েছে থানাগুলো। অথচ 5 আগস্টের পর যখন কার্যক্রমহীন ছিল থানাগুলো, সে সময় পুলিশের অনুপস্থিতিতে হামলা লুটপাটের ঘটনায় সাধারণ মানুষ অনুভব করেছে পুলিশের প্রয়োজনীয়তা। মানসিক ট্রমা কাটিয়ে উঠে পুলিশ কর্মস্থলে যোগ দিলেও এখনও কার্যক্রমে প্রয়োজন হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা। তবে সেই সংকট কাটিয়ে উঠে আগের রূপে ফিরেছে থানাগুলো, এমন দাবি ডিএমপির। যে যানবাহনের মাধ্যমে যে পেট্রোল কার্যক্রমগুলো পরিচালিত হতো সেগুলো বৃদ্ধি করা হয়েছে, ফুড পেট্রোল বাড়ানো হয়েছে। ডিএমপির তথ্য মতে আগস্টের আগে 7 মাসে রাজধানীর থানাগুলোর মামলার সংখ্যা 135টি। সেখানে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মাত্র 3 মাসে মামলার সংখ্যা 325টি। এদিকে রাজধানীতে যে হারে অপরাধের সংখ্যা বাড়ছে, সে তুলনায় এখনো জনবল সংকটে ভুগছে থানাগুলো। থানা কর্মকর্তাদের দাবি, লজিস্টিক সাপোর্ট আরো বাড়লে থানাগুলোর কার্যক্রম আরো বাড়ানো সম্ভব। আপনার যে লজিস্টিক যে সাপোর্টগুলো যা পাওয়ার কথা আমরা পাইনি, সেটাও দেশের তো আমাদের দেশের কথা চিন্তা করবো যে আমাদের দেশটা আমরা তো পর্যাপ্ত, আমরা খুব একটা যে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী তা না। জনগণের সহযোগিতা পেলে পুলিশ অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করতে পারবে বলেও জানান থানার কর্মকর্তারা। কিছু অনেক সময় তারা ভুল ধারণা নিয়ে অনেক সময় আমাদের সাথে একটু তর্কাতর্কি করে, ওইটা আমরা আমলে নিচ্ছি না। আমরা দেখতেছি যে অধিকাংশ নাগরিকগণই আমাদের সহযোগিতা করতেছে। ডিএমপির দাবি, সড়কের শৃঙ্খলা ফেরাতে এখন নিয়মিত মামলা ও জরিমানা করছে ট্রাফিক বিভাগ। একই সাথে অপরাধ দমনে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমও চলছে। শতভাগ না হলেও পুলিশ তাদের কার্যক্রমে ফিরেছে। দেশের পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক করতে পুলিশকে জনগণের আস্থার জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পুলিশের কাছে যাওয়া মানে একটা বিপদে পড়া, টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে, বিচার পাবে না। এটা কেন হবে? মানুষ বিপদে আসলে পুলিশ দেখলে তারা আশ্বস্ত হবে। বিপদে পড়লে তারা পুলিশের কাছে গেলে তারা বুঝবে যে এখন আমি নিরাপদ আছি, এখন আমি সুবিচার পাবো। একই সাথে আগের ভুলগুলোর দিকে তাকিয়ে পুলিশ বাহিনীকে বিশেষ গোষ্ঠীর বাহিনী না বানানোর আহ্বানও অপরাধ বিশ্লেষকদের। শারদ নিশাদ, দেশ টিভি, ঢাকা। 2 বছরের মধ্যে পিএসসিকে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগে 1 দশকে সর্বোচ্চ 3487টি পদে জনবল নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান 5টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবে 18,149 জন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5টি বিসিএস এর মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন সহ মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এ তথ্য জানান। 43তম বিসিএস এ নিয়োগপ্রাপ্তরা যাচাই বাছাই শেষে 1 জানুয়ারি থেকে কাজে যোগদান করতে পারবেন। 44-এর মৌখিক পরীক্ষা নতুন করে হবে, আর 45-এর লিখিত উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত হবে। 46-এর উত্তীর্ণদের সাথে লিখিত পরীক্ষায় যুক্ত হবে সমসংখ্যক প্রার্থী, যারা আসবেন প্রিলিমিনারি থেকে পুনঃমূল্যায়নের মধ্য দিয়ে। এবং 47-এ 3,487টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। পিএসসিকে 2 বছরের মধ্যে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সহ সব নিয়োগই দ্রুততার সাথে করার নির্দেশ দেন মোখলেসুর রহমান। 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের তো কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। পিএসসিকে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে, ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি। বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে
এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। বঞ্চিত সচিব যারা চাকরির শেষ প্রান্তে তাদের প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে বিদায় জানানো হবে, তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে তার পদোন্নতি হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন 13 দিনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেবার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলেও জানান মোখলেসুর রহমান। আর্থিকভাবে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় 3 মাস পার হয়ে গেলেও এখনো শুরু হয়নি পুনর্বাসন কাজ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো এখনো অন্যের আশ্রয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। ক্ষতিগ্রস্তদের দাবি, সরকারিভাবে তালিকায় নাম উঠানো ছাড়া আর কিছুই হয়নি। জেলা প্রশাসক বলছেন, সরকারিভাবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তোফায়েল আহমদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন নাসরিন আক্তার। আমরা উপজেলায় দরখাস্ত দিয়েছি, এখনো কেউ খোঁজ খবর নিতে আসি না। আমরা ছেলেমেয়েদেরকে অনেক কষ্টে আছি, অনেক আরেকজনের বাসায় আছি, তারা আমাদের খাওয়াচ্ছে, সবকিছু করছে। এখন এই ঘরগুলা 210,000 টাকা এমজিও টাকা দিয়ে কি করি চলবো, তার কোনো সরকার থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। ফেনীতে ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় এভাবে আক্ষেপ জানান ক্ষতিগ্রস্তরা। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় এখনো বসবাস করছেন অন্যের ঘরে। সহায় সম্বল হারিয়ে বিত্তবানদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অনেকে। বন্যা আগে 3 মাস গড়ানা আমার ভাঙে চুরি গেছে, তখন আজকে 3 মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। বেগিনে তো জীবন কি দুঃখের জীবন, দুঃখেই যার। মা বাপের কাছেও সুখাই নেই, স্বামীর ঘরেও সুখাই নেই। আমরা এখন পর্যন্ত অনেক কষ্টে আছি, নিজের ঘর বাড়িতে থাকতে পারতেছি না, অন্যের ঘরে আশ্রয়িত আছি। জেলা প্রশাসনের তথ্য মতে ফেনীর 6 উপজেলায় 8,659টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 1,718টি ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত 6,941 পরিবার। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 12 লাখ টাকা। এদিকে ক্ষতিগ্রস্ত 110টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় সেনাবাহিনীর মাধ্যমে ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে 110টি পরিবারকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। ফেনীতে এবারের বন্যায় 1,020,72,14,039 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে সহায় সম্বলহীন পরিবারগুলো। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে ময়মনসিংহ নগরীতে একের পর এক বাড়ি, ফ্ল্যাট নির্মাণ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল। তার অবিশ্বাস্য বাড়ি বিলাসে হতবাক অন্য শিক্ষক ও স্থানীয়রা। অনিয়ম দুর্নীতি ছাড়া এমন বিলাসী জীবন কোনোভাবেই সম্ভব নয় বলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সহকর্মী ইলিয়াস আহমেদের 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন সালমা জাহান। ময়মনসিংহের নান্দাইলের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল। তবে নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের আশীর্বাদে বদলে যায় ভাগ্য। 2019 সালে বনে যান উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে না গিয়ে জড়িয়ে পড়েন নানা অপকর্মে। স্ত্রী ও নিজের নামে ময়মনসিংহ নগরীর শান্তিপাড়া নয়নমণি মার্কেটের পেছনে গড়ে তোলেন 6তলা বিলাসবহুল বাড়ি। এর পাশেই যৌথভাবে গড়ে তোলেন 6তলা 2টি ও 9তলা একটি বাড়ি। শহরে ও গ্রামে কিনেছেন জমি। এসবের জেরে স্থানীয়দের সঙ্গে জড়িয়েছেন বিবাদেও। এই মাজারের এই জায়গাটি প্রথম উজ্জ্বলরা কিনা নেয়, কিনা তারা 9তলা করে। এর পরবর্তীতে এই পিছনের যে খাদেমখানা, এটা পরবর্তীতে তারা কিনা নেয়, এটাতে করে 6তলা। আমি লীগের সরকারের আমলে এত টাকা কিভাবে পায়? একজন শিক্ষকের দ্বারা তো এত কিছু করা সম্ভব না। মধ্যবিত্ত থেকেও আরো নিচু থেকে আর্ন করেছেন উনি। এখান থেকে কেউ এই রাতারাতি
4-5টা বাড়ির মালিক হইতে পারে কিনা আমার সন্দেহ আছে। সে একজন প্রাইমারি টিচার হয়ে এত টাকা উৎস কোথায়, সোর্স কোথায়, এটা আমরা জানতে চাই। এসব নিয়ে তার অবস্থান জানতে চাইলে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক উজ্জ্বল। পরে গোপন ক্যামেরায় ধারণ করা হয় তার কথা। আমার পার্সোনাল পণ্য ওর পার্সোনাল পণ্য এগুলো তো আর বাসের 20 টাকা জমি দিচ্ছি, আব্বা 7 লাখ টাকা স্পষ্ট মনে আছে। আর আমার আব্বা নিজে একে হাতে নিজে গুনে নিচ্ছে। আমার আব্বা কিন্তু অনেক শিক্ষক ঠিক আছে, সুপার মাস্টার বায়োপ্রধান শিক্ষক ছিলেন, ওনাকে সবাই ছিল, ওনার একটা মানে অন্যরকম ছিল। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর তোপের মুখে স্কুলে অনিয়মিত হয় জাহাঙ্গীর হোসেন উজ্জ্বলকে করা হয় শোকজ। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই বলে স্পষ্ট জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কোনো শিক্ষক না, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত হওয়ার কোনো সুযোগ নাই, এবং সে যদি সরকার আচরণবিধির লঙ্ঘন হবে যদি সে করে, যদি এটা প্রমাণ থাকে যে হ্যাঁ পলিটিক্যালি সে কোনো দলের সাথে সম্পৃক্ত প্রমাণ থাকে, সেটা রিপোর্ট প্রমাণ সহ দিলে অ্যাকশন হবে। উজ্জ্বলের আয়ের উৎস তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মাণের 6 মাসেও চালু হয়নি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক একটি ভবন। 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি চালু না হওয়ায় মুখ থুবড়ে পড়েছে কার্যক্রম। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 28 কিলোমিটার দূরের নাচল উপজেলা। এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ভবন। 6 মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ, তবে এখনও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এ কারণে বাধ্য হয়ে পুরাতন ভবনের 2য় তলায় প্যাথোলজিক্যাল বিভাগেও গাদাগাদি করে রাখা হয়েছে রোগী। ওষুধ, চিকিৎসক সংকট ও শয্যা সংকটে হিমশিম খাচ্ছে নাচলের 2 লাখ বাসিন্দার চিকিৎসার একমাত্র ভরসাস্থল স্বাস্থ্য কমপ্লেক্সটি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত নতুন ভবনের কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। হাসপাতাল হিসাবে যতগুলো ডাক্তার লাগে বরাদ্দ থাকলেও এখানে কেউ প্রেজেন্ট থাকে না। একটু সমস্যা দেখলেই তাকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়। পুরনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে রোগীরা সব থাকতেছে এবং তারা খুবই মানবেতরভাবে থাকতেছে। একজন সুস্থ লোক অসুস্থ হয়ে পড়বে। বেড ছাড়া বিভিন্ন জায়গায় পড়ে আছে, যত্রতত্র অবস্থায় বিভিন্ন রোগীরা পড়ে আছে। তাদের করুণ দশা, ঠাসাঠাসি করে যখন জায়গা হয়নি তখন শেষ পর্যন্ত জায়গা হয়েছে তাদের বারান্দায়। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালটিতে বেশিরভাগ সময় পাওয়া যায় না প্রাথমিক চিকিৎসা সেবাও, পাঠিয়ে দেওয়া হয় জেলা শহরে। আমরা এসে এখানে ঠিক মতন ওষুধ পাই না, ডাক্তার ঠিক মতন বসে না, রোগীর খুব সমস্যা হয়েছে। ঠিক মতো ডাক্তার বসে না, অপারেশন হয় না, কোনো কিছু হয় না, কোনো কাজই হয় না, সম্পূর্ণ রাস্তায় চলে যায়। ডায়রিয়া, কলেরা এসব রোগীগুলার মেডিকেল থেকে তো আপনার ওই স্যালাইন ট্যালাইনগুলো এইগুলো কিন্তু হচ্ছে আমরা বাইরে কিনতে হয়। বেশি ওষুধ দিলে প্যারাসিটামল দেয়, অ্যান্টাসিড দেয়, এর উপর আর কোনো ওষুধ নেই মেডিকেলে। চিকিৎসকদের শূন্যপদ পূরণ এবং নতুন ভবনটি চালুর আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 4 জন চিকিৎসক আছেন, মেডিকেল অফিসার, একজন ফাউন্ডেশন ট্রেনিংয়ে থাকে, একটু সংকট তৈরি হয়েছে। উনি 27 বা 28 তারিখে শেষ হবে, আসলে আরেকটু সংকট কমবে। আর এছাড়াও আমি ডিজি অফিসেও অবহিত করেছি, আমাকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে 2 থেকে 3 জন মেডিকেল অফিসার পাবেন। দ্রুত সব সংকট কাটিয়ে নিশ্চিত করা হবে স্বাস্থ্যসেবা, এমনটাই আশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।